হ্যালো স্টুডেন্ট, এই ক্লাসটি বিএ প্রোগ্রাম থার্ড সেমিস্টার স্যাক হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই ক্লাসটিতে আমরা আলোচনা করব মেথডস অফ স্যাম্পলিং অর্থাৎ নমুনাকরণের পদ্ধতিসমূহ নিয়ে। এর আগে আমরা এই নমুনাকরণ বা স্যাম্পলিংয়ের ধারণা সম্পর্কে আলোচনা করেছি। তো যাই হোক, যে এই নমুনা চয়ন বা নমুনাকরণ হচ্ছে যে কোনো জনগোষ্ঠীর প্রতিনিধিমূলক একটি ছোট্ট জনগোষ্ঠী নির্বাচন করে এবং তাদের থেকে তথ্য সংগ্রহ করা। এই নির্বাচন প্রক্রিয়াকে বলা হয় নমুনাকরণ বা স্যাম্পলিং, যেটি গবেষণার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ যে তথ্যের সমগ্র উৎসের একটি অংশ এমনভাবে নির্বাচন করা যায় যে যার উপর ভিত্তি করে সেই সমগ্র উৎস সম্বন্ধে সিদ্ধান্ত বা মন্তব্য করা সম্ভব হয়। তো স্যাম্পলিংয়ের যে পদ্ধতিসমূহ, তো সেগুলি অ্যাকচুয়ালি গবেষণার ক্ষেত্রে এক বিশাল জনসমষ্টি থেকে ছোট নমুনা নির্বাচন করে তথ্য সংগ্রহ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ নমুনা নির্বাচন অবশ্যই বৈজ্ঞানিকভাবে করতে হবে, অর্থাৎ এর বৈজ্ঞানিক ভিত্তি থাকবে এবং মূল জনসমষ্টির সঠিক প্রতিনিধিত্ব করতে সমর্থ হবে। তা না হলে গবেষণায় যে বিচ্যুতি বা ব্যাঘাতের সৃষ্টি হতে পারে। এই নমুনার ক্ষেত্রে যে পদ্ধতি অনুসৃত হয় বা দেখা যায়, সেগুলি প্রধানত দুটি ভাগে বিভক্ত করা হয়। এই দুটি ভাগ হলো, নাম্বার 1 সম্ভাবনাযুক্ত নমুনাকরণ বা নিরপেক্ষ বা ঝোঁকশূন্য স্যাম্পলিং পদ্ধতি, অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং মেথড। এবং দ্বিতীয়টি হচ্ছে সম্ভাবনারহিত নমুনাকরণ বা ঝোঁকপূর্ণ নন স্যাম্পলিং পদ্ধতি, অর্থাৎ নন র্যান্ডম স্যাম্পলিং মেথড। এই দুটি স্যাম্পেল, অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং মেথড এবং নন র্যান্ডম স্যাম্পলিং মেথডের আরও অনেকগুলি উপভাগ আছে। তো সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিব এই সম্ভাবনাযুক্ত নমুনাকরণ বা নিরপেক্ষভাবে নমুনাকরণ পদ্ধতি, অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং মেথড কি এবং এর উপভাগগুলি কি কি। তো এই র্যান্ডম স্যাম্পলিং মেথড এই পদ্ধতি অনুসারে বৃহৎ জনসমষ্টি অর্থাৎ পপুলেশন থেকে যখন নমুনা বা স্যাম্পেল তৈরি করা হয়, তখন বৃহৎ জনসমষ্টির প্রতিটি উপাদানের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান থাকে। অর্থাৎ এই রকম নির্বাচন ব্যক্তি নিরপেক্ষ হয়, অর্থাৎ যে ব্যক্তি নমুনা তৈরি করেন তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ নমুনা, তবে নির্বাচককে প্রভাবিত করে না। এরূপ ক্ষেত্রে নমুনার প্রতিটি বিষয় বা উপাদান সেই বৃহৎ জনসমষ্টি থেকে নির্বিচারে ও নিরপেক্ষভাবে তুলে নিয়ে নমুনাটি তৈরি করা হয়। এই পদ্ধতিতে নমুনা তৈরি করা হলে ব্যক্তিগত ঝোঁক এর বিষয়টিকে এড়ানো সম্ভব হয়,
এই পদ্ধতির সুবিধাগুলি হলো, নাম্বার 1, সম্ভাবনাযুক্ত নমুনাকরণ তৈরি ও তার কার্যকারিতা জনসমষ্টি সংক্রান্ত বিশদ তথ্যের উপর নির্ভর করে না। নাম্বার 2, সম্ভাবনাযুক্ত নমুনাকরণ থেকে অনুমান পাওয়া যায়। এই অনুমানগুলি ঝোঁকহীন ও নিরপেক্ষ এবং নির্ভুলতা পরিমাপযোগ্য হয়। নাম্বার 3, যে ক্ষেত্রে গবেষণায় এই পদ্ধতি অনুসারে একাধিক নমুনা তৈরি করা হয়, সেক্ষেত্রে প্রতিটি নমুনার আপেক্ষিক দক্ষতা নিরূপণ করা সম্ভব হয়, যা অন্য পদ্ধতিতে নমুনা তৈরি করলে সম্ভব হয় না। তো এই র্যান্ডম স্যাম্পলিংয়ের কতগুলি সুবিধা আমরা দেখলাম। তো এই সমস্ত সুবিধা থাকা সত্ত্বেও এর কতগুলি অসুবিধা আছে। যেমন নাম্বার 1, নমুনা নির্বাচনের জন্য নির্বাচনকারীর দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। তা না হলে সেই নমুনাটি সঠিক পরিমাপ দিতে পারে না। নাম্বার 2, এই রকম নমুনা নির্বাচনের জন্য প্রচুর সময়ের প্রয়োজন হয় এবং আগাম পরিকল্পনা ছাড়া এই নমুনা তৈরি সম্ভব হয় না। নাম্বার 3, এই রকম নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে ব্যয় আনুপাতিকভাবে বেশি। নমুনা নির্বাচনের ক্ষেত্রে সেই সম্ভাবনারহিত বা ঝোঁকপূর্ণ নমুনাকরণ পদ্ধতি ব্যবহার করলে খরচ আনুপাতিকভাবে অনেক কম হয়। তো এই ছিল র্যান্ডম স্যাম্পলিংয়ের কিছু সুবিধা এবং অসুবিধা। এবার আমরা যাব এই র্যান্ডম স্যাম্পলিংয়ের যে আরও উপভাগগুলি আছে সেগুলি কি এবং তা বিস্তারিত আলোচনা করব। তো সম্ভাবনাযুক্ত নমুনাকরণের ধরনের মধ্যে যে উপভাগগুলি দেখা যায় সেগুলি সাধারণত 4 ধরনের হয়। এগুলি হলো নাম্বার 1, সরল নিরপেক্ষ বা ঝোঁকহীন নমুনাকরণ, অর্থাৎ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। নাম্বার 2, স্তরভিত্তিক নমুনাকরণ, অর্থাৎ স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এবং নাম্বার 3, অন্ত্রমূলক বা তন্ত্রমূলক নমুনাকরণ, যেটাকে সিস্টেমেটিক স্যাম্পলিং বলা হয়। এবং 4 নম্বর হচ্ছে গুচ্ছ নমুনাকরণ, অর্থাৎ ক্লাস্টার স্যাম্পলিং। তো এই নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের আমরা 4টি উপভাগ পেলাম। এক হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং। তো এই ক্লাসটিতে আমরা র্যান্ডম স্যাম্পলিংয়ের সম্পর্কে এবং র্যান্ডম স্যাম্পলিংয়ের যে উপভাগগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং পরের ভিডিওতে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ধারণা এবং তার যে উপভাগগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। কারণ এই দুটি স্যাম্পেলের বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমরা এটি ভাগ করে আলোচনা করব, অর্থাৎ দুটো ক্লাসে আলোচনা করব। তো র্যান্ডম স্যাম্পলিংয়ের যে উপভাগ 4টি পেলাম, তার প্রথমটি হচ্ছে সরল ঝোঁকহীন বা নিরপেক্ষ নমুনাকরণ, অর্থাৎ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে এমন একটি নমুনাকরণ পদ্ধতি
যে যেটি সরল, ঝোঁকহীন বা নিরপেক্ষ নমুনাকরণ হিসাবে উল্লেখ করা হয়। এই নমুনার প্রতিটি বিষয় বা উপাদান নিরপেক্ষভাবে নির্বাচন করা হয়। এই পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য হল যে জনসমষ্টি থেকে নমুনাটি তৈরি করা হয়, সেই জনসমষ্টির অন্তর্ভুক্ত প্রতিটি বিষয় বা উপাদানের নমুনার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান থাকে। এক্ষেত্রে নমুনা নির্বাচনকারীর ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের বিষয়টি একেবারেই গুরুত্ব পায় না। অন্যভাবে বলা যায় যে ধরে নিলাম n সংখ্যক উপাদান বিশিষ্ট কোনো নমুনা যদি তৈরি করা হয়, তাহলে ওই n সংখ্যক উপাদান যতগুলি সম্ভাব্য সমবায় গঠন করে তাদের নমুনায় অন্তর্ভুক্তির সম্ভাবনা সমান হলে তাকে সরল ঝোঁকহীন নমুনাকরণ পদ্ধতি বলা হয়। তো এই রকম সরল, ঝোঁকহীন বা নিরপেক্ষ নমুনাকরণ নির্বাচনে যে প্রমাণগুলি ব্যবহার করা হয় বা দেখা যায় সেগুলি হচ্ছে এরকম, যেমন লটারি পদ্ধতি। দ্বিতীয়টি হচ্ছে টিপেটের সংখ্যা পদ্ধতি, অর্থাৎ টিপেটস নাম্বার মেথড। 3 নম্বর হচ্ছে আনুক্রমিক তালিকা থেকে নির্বাচন, অর্থাৎ সিলেকশন ফ্রম সিকুয়েন্সিয়াল লিস্ট। এবং পরেরটা হচ্ছে ঝাঁঝরি বা গ্রিড পদ্ধতি। এই পদ্ধতি অর্থাৎ এই প্রতিটি পদ্ধতি সম্বন্ধে যে ব্যাখ্যা সেটি আলোচনা করার প্রয়োজন আছে। তাই আমরা এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের যে এক্সাম্পলগুলি উল্লেখ করলাম, যেমন লটারি মেথড, টিপেট নাম্বার মেথড, সিলেকশন ফ্রম সিকুয়েন্সিয়াল লিস্ট এবং গ্রিড মেথড, সেগুলি একটু বিস্তারিত আলোচনা করছি। প্রথমত হচ্ছে লটারি পদ্ধতি বা লটারি মেথড। এই পদ্ধতিতে জনসমষ্টির প্রতিটি উপাদান আলাদা করে কাগজে লিখে একটি পাত্রে রাখা হয়। পাত্রের সমস্ত কাগজ ভালোভাবে মিশিয়ে সেখান থেকে একটি করে কাগজ তোলা হয়। এই প্রতিটি কাগজে উল্লিখিত উপাদান নমুনার অন্তর্ভুক্ত হয়। এইভাবে যতগুলি উপাদান নিয়ে নমুনাটি গঠন করা স্থির করা হয়, পাত্র থেকে ততগুলি কাগজ তোলা হয়। এইভাবে নমুনা নির্বাচন হলো লটারি পদ্ধতির মাধ্যমে নমুনা নির্বাচন। অর্থাৎ আমরা ধরে নিলাম আমাদের টোটাল পপুলেশন ছিল 100, তো সেখান থেকে আমরা 10 জনকে পুরস্কৃত করব। তাহলে সেই 100টি কাগজের মধ্যে থেকে আমরা 10টি কাগজ তুলে নিব। তো এটি হচ্ছে লটারি মেথড। পরেরটি হচ্ছে টিপেটের সংখ্যা পদ্ধতি, অর্থাৎ টিপেটস মেথড নাম্বার। এই নমুনা অনুসারে বলা হয় যে টিপেট 4 অঙ্কের সংখ্যা সম্বলিত এমন একটি তালিকা প্রণয়ন করা হয় যার প্রতি পাতায় সংখ্যাগুলি নিরপেক্ষভাবে লেখা থাকে। এই তালিকা থেকে সহজেই ঝোঁকহীন বা নিরপেক্ষভাবে কোনো নমুনা তৈরি করা হয়। বিষয়টি উদাহরণ দিয়ে যদি বলি, যদি 500 লোকের মধ্য থেকে 50 জন লোকের একটি নমুনা নিরপেক্ষভাবে নির্বাচন করা দরকার হয়, তাহলে টিপেটের সংখ্যা তালিকায় যে কোনো পাতা খুলে 50-এর নিচে প্রথম, অর্থাৎ
500-র নিচে প্রথম 50টি সংখ্যা নমুনা হিসাবে নির্বাচন করা হয়। পরীক্ষা করে দেখা গেছে যে এই পদ্ধতিতে নমুনা নির্বাচন বেশ নির্ভরযোগ্য। অর্থাৎ 500টি তালিকা আছে, তার মধ্যে থেকে আমি প্রথমেই 50টা নিয়ে নিলাম। এইভাবে এই মেথডটি তৈরি করা হয়। পরের যেটা হচ্ছে আনুক্রমিক তালিকা থেকে নির্বাচন, অর্থাৎ সিলেকশন ফ্রম সিকোয়েন্সাল লিস্ট। এই পদ্ধতিতে জনসমষ্টির উপাদানগুলিকে একটি নির্দিষ্ট ক্রমে পরপর সাজানো হয়। এই অনুক্রম নামের অদক্ষ বা ভৌগোলিক বা ক্রমিক সংখ্যা অনুসারেও হতে পারে। তো এইভাবে সাজানোর পর যে কোনো উপাদানকে নমুনায় অন্তর্ভুক্ত করা যায় এবং নির্বাচন যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। বিষয়টি উদাহরণ দিয়ে যদি বলি যে যদি কোনো ক্লাসের 100 জন ছাত্রের মধ্য থেকে 10 জন ছাত্রের একটি নমুনা নির্বাচন করা স্থির হয় বা করতে হবে বলে ধরে নেওয়া হয়, তাহলে ছাত্রদের রোল নম্বর অনুসারে 5, 15, 25, 30, 35, 40 এভাবে 10 জন ছাত্রকে নির্বাচন করা যেতে পারে, বা 10, 20, 30, 100 এই রোল নম্বরের 10 জন ছাত্রকে নির্বাচন করে নমুনা তৈরি করা হয়। তো আশা করি বিষয়টি বোঝা গেল যে 100 জন ছাত্রের মধ্যে থেকে আমি 10 জনকে সিলেক্ট করব। তো সেখানে রোল নম্বর অনুযায়ী যে আমি 5 নম্বরের একজনকে নিলাম, তারপরে 10 নম্বরের জনকে নিলাম, তারপরে 15 জনের নিলাম। তো এইভাবে এই আনুক্রমিক তালিকা তৈরি করা যেতে পারে। পরের সেটি হচ্ছে ঝাঁঝরি পদ্ধতি, অর্থাৎ গ্রিড সিস্টেম। এই পদ্ধতির ব্যবহার সাধারণত দেখা যায় যখন এলাকাভিত্তিক নমুনা নির্বাচনের প্রয়োজন হয় বা কোনো একটি এরিয়ার। এই পদ্ধতিতে পুরো এলাকার একটি মানচিত্র তৈরি করা হয়। এরপর ওই ম্যাপের উপর বর্গক্ষেত্র সম্বলিত একটি পর্দা বসানো হয় এবং কতগুলি বর্গক্ষেত্র নিরপেক্ষভাবে নির্বাচন করা হয়। এই নির্বাচিত বর্গক্ষেত্রগুলি মানচিত্রে যে এলাকাকে চিহ্নিত করে সেগুলিকে নমুনায় অন্তর্ভুক্ত করা হয়। তো এইভাবে তোমার এই ঝাঁঝরির পদ্ধতি স্যাম্পেলিংটা করা হয়। এরপরে আমরা চলে যাব সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের আরেকটি উপভাগে, যেটি হচ্ছে স্তরভিত্তিক নমুনাকরণ, অর্থাৎ স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এই পদ্ধতিতে প্রথমে সমগ্র জনসমষ্টিকে কতগুলি শ্রেণীতে বিভক্ত করা হয় এবং প্রতিটি শ্রেণীকে স্তর হিসাবে গণ্য করা হয়। এরপর এই প্রতিটি স্তর থেকে নমুনার বিষয় বা উপাদানগুলিকে নিরপেক্ষভাবে নির্বাচন করা হয়। এই পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো যে জনসমষ্টিকে উপদলে বা উপবিভাগে বিভক্ত করার প্রক্রিয়ার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এবং সঠিক স্তরবিন্যাসের জন্য কিছু সাবধানতা মেনে চলতে হয়। যেমন জনসমষ্টির প্রতিটি স্তর যেন যথেষ্ট বড় হয় যাতে নিরপেক্ষভাবে নমুনা নির্বাচন পদ্ধতির প্রয়োগ ঘটানো সম্ভব হয়। এছাড়াও এই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ে যে সাবধানতা অবলম্বন করতে হয় সেটি হচ্ছে প্রতিটি স্তরের উপাদান বা বিষয়গুলির চরিত্র যেন একই রকমের হয় বা হতে হবে। আবার প্রতিটি স্তর যেন স্বয়ংসম্পূর্ণ হয়, অর্থাৎ প্রতিটি স্তরের এই উপাদানগুলি যেন অন্য স্তরের উপাদানগুলি দ্বারা কোনোভাবেই প্রভাবিত না হয়। তো গবেষণার ক্ষেত্রে সাধারণত 3 ধরনের স্তরভিত্তিক নমুনাকরণ, অর্থাৎ
স্ট্রাটিফাইড স্যাম্পেলিং পদ্ধতির ব্যবহার দেখা যায়। এগুলি হলো নাম্বার 1, আনুপাতিক স্তরভিত্তিক নমুনা নির্বাচন। প্রপোর্শনেট স্ট্রাটিফাইড স্যাম্পেলিং। এই পদ্ধতিতে যে অনুপাতে মোট জনসমষ্টি থেকে বিভিন্ন স্তরবিন্যাস করা হয়, সেই একই অনুপাতে বিভিন্ন স্তর থেকে নমুনার উপাদান নির্বাচন করা হয়। উদাহরণ হিসাবে যদি বলি যে যদি কোনো জনসমষ্টি থেকে 5টি স্তরের উদ্ভব ঘটে, তাহলে প্রতিটি স্তর থেকে 5টি বিষয়কে নির্বাচন করে নমুনা গঠন করা হয়। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু অনুপাত হলো 1:5 হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অনুপাত হারে বা অনুপাত রহিত স্তরভিত্তিক নমুনা নির্বাচন, অর্থাৎ ডিসপ্রপোর্শনেট স্ট্রাটিফাইড স্যাম্পেলিং। এই পদ্ধতিতে প্রতিটি স্তর থেকে সমান সংখ্যক উপাদান নির্বাচন করে নমুনাটি গঠন করা হয়। অর্থাৎ জনসমষ্টি ও স্তরের অনুপাতের উপর গুরুত্ব আরোপ করা হয় না। এই পদ্ধতিটিকে নিয়ন্ত্রিত নমুনা নির্বাচনও অর্থাৎ কন্ট্রোলড স্যাম্পেলিংও বলা হয়। পরেরটি হচ্ছে স্তরভিত্তিক ভারযুক্ত নমুনা নির্বাচন, অর্থাৎ স্ট্রাটিফাইড ওয়েট স্যাম্পেলিং। এক্ষেত্রে জনসমষ্টি থেকে গঠিত স্তরগুলির আকার ও আয়তন বিভিন্ন হয়, সেক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ দেখা যায়। এই পদ্ধতি অনুসারে প্রতিটি স্তর থেকে সমপরিমাণ উপাদান প্রথমে নির্বাচন করা হয় এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে তাদের গড় বের করা হয়। অর্থাৎ কোনো স্তরের উপর কতটা ভার আরোপ করা হবে তা নির্ভর করে মোট জনসমষ্টির আকারের সাথে ওই স্তরের আকারের অনুপাতের উপর। এইভাবে নমুনা নির্বাচন হলো স্তরভিত্তিক ভারযুক্ত নমুনা নির্বাচন পদ্ধতি। অর্থাৎ আমি ধরে নিলাম যে অনেকগুলি স্তরের এইভাবে ভাগ আছে, কোথাও 100 জন জনসমষ্টি আছে, 100 জনের জনসমষ্টি, আরেকটি জায়গায় 200 জনের, আরেকটি জায়গায় 300 জনের, আরেকটি জায়গায় 400 জনের। তো প্রথম স্তর থেকে আমরা 100 জনের মধ্যে 5 জন স্যাম্পেল হিসাবে নিলাম এবং 200 জনের যে জনসমষ্টি আছে সেখান থেকে আমরা তাহলে 10 জনের নেব এবং তৃতীয় স্তরে 300 জনের যেখানে জনসমষ্টি আছে সেখান থেকে আমরা 15 জনকে স্যাম্পেল হিসাবে নেব। তো এইভাবে এই স্যাম্পেলিংটা করা হয়, কারণ ভার অনুযায়ী যার যেখানে জনসংখ্যা বেশি সেই অনুপাতে সেই হারে আমরা স্যাম্পেলটা তুলে নিব। এরপরে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের আরেকটি যে উপভাগ সেটি হচ্ছে তন্ত্রগত নমুনাকরণ, অর্থাৎ সিস্টেমেটিক স্যাম্পেলিং। এই তন্ত্রগত নমুনাকরণ আসলে সরল নিরপেক্ষ নমুনাকরণের একটি অন্য সংস্করণ বা ধরন। এই পদ্ধতিতে জনসমষ্টির অন্তর্ভুক্ত বিষয় বা উপাদানগুলি প্রথমে এমনভাবে সাজানো হয় যাতে প্রতিটি উপাদানই তালিকায় সঠিকভাবে উল্লেখ করা থাকে। যেমন ভোটার তালিকা, টেলিফোন ডাইরেক্টরি এই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়। তো এই পদ্ধতিতে ধরা যাক 500টি উপাদান বিশিষ্ট জনসমষ্টি থেকে 50টির একটি নমুনা গঠন করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যকের মধ্যে আমরা যে কোনো একটি সংখ্যা নিরপেক্ষভাবে বেছে নিতে পারি। ধরা যাক সংখ্যাটি হলো 6, তাহলে তালিকার 6, 16, 26, 36 এইভাবে
যে অবস্থানের উপাদানগুলি থাকবে সেই অনুযায়ী গঠন করব। এইভাবে নমুনা গঠন করার পদ্ধতি হলো তন্ত্রগত নমুনাকরণ পদ্ধতি। তবে এই পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য হলো যে নমুনার যে উপাদানগুলি একটি অনুকরণ বা অনুক্রম অনুসারে নির্বাচন করা হয়। এই প্রতিটি নির্বাচিত উপাদানের মধ্যে সমান অন্তর থাকে, তবে তালিকায় উপাদানগুলির অবস্থানের উপর নমুনার নির্ভরযোগ্যতা মূলত নির্ভর করে। তো এই হচ্ছে তন্ত্রগত নমুনাকরণ। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের আরেকটি উপভাগ হচ্ছে গুচ্ছ নমুনাকরণ অর্থাৎ ক্লাস্টার স্যাম্পলিং। এই গুচ্ছ নমুনাকরণকে বহুস্তর নমুনাকরণও বলা হয়, কারণ এই পদ্ধতিতে নমুনা অনেকগুলি স্তর বা ধাপের মধ্য দিয়ে গড়ে ওঠে। যখন বিশাল জনসমষ্টি অর্থাৎ পপুলেশন থেকে নমুনা নির্বাচনে এই পদ্ধতির ব্যাপক ব্যবহার দেখা যায়, সাধারণত 3 বা 4টি ধাপে সেই বৃহৎ জনসমষ্টি থেকে এই নমুনাটি তৈরি করা হয়। প্রথম ধাপে প্রথম শ্রেণীর উপাদানগুলি নির্বাচন করা হয় এবং দ্বিতীয় ধাপে এই উপাদানগুলির উপবিভাগ তৈরি করা হয় এবং তৃতীয় ধাপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর উপাদানগুলি নিয়ে নমুনা তৈরি করা হয়। তো এই পদ্ধতিটি আনুপাতিকভাবে অন্য পদ্ধতি অপেক্ষা অনেক জটিল। বিষয়টি যদি একটি উদাহরণ দিয়ে আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে যে ধরা যাক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজে যুক্ত রয়েছে এরকম অধ্যাপক অধ্যাপিকাদের থেকে 100 জনের নমুনা নির্বাচন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এই অধ্যাপক অধ্যাপিকাদের তালিকায় 100টি পৃষ্ঠা রয়েছে এবং প্রত্যেক পৃষ্ঠায় 20 জন অধ্যাপক অধ্যাপিকাদের নাম তাদের নামের অধ্যক্ষর অ্যালফাবেটিক্যালি অনুযায়ী সাজানো রয়েছে। তো এই অবস্থায় 100টি পৃষ্ঠা থেকে নিরপেক্ষভাবে 20টি পৃষ্ঠা প্রথমে নির্বাচন করা হয় এবং পরে প্রতি পৃষ্ঠা থেকে নিরপেক্ষভাবে 5টি নাম নির্বাচন করা হয়। অর্থাৎ 100টি পৃষ্ঠা থেকে 20টি পৃষ্ঠা নির্বাচন করার জন্য 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা নির্বাচন করতে হয়। যদি মনে করি সংখ্যাটি হলো 4, তাহলে নির্বাচিত পৃষ্ঠাগুলি হবে 4, 8, 12, 16 এরকম। তো এরপরে এই নির্বাচিত প্রতিটি পাতা থেকে নিরপেক্ষভাবে 5টি নাম বেছে নেওয়া হবে এবং বেছে নেওয়ার পরে 100টির একটি নমুনা তৈরি হবে। তো এই পদ্ধতি অপেক্ষাকৃত তন্ত্র নমুনাকরণ পদ্ধতি অর্থাৎ সিস্টেমেটিক স্যাম্পলিং ও সরল নিরপেক্ষ নমুনাকরণ সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মতন অনেকটা। তবে এই পদ্ধতির ব্যবহার খুব বেশি হয় না, কারণ এই পদ্ধতির যে খরচ এবং এই নমুনাকরণ বহির্ভূত ত্রুটির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়, সেই জন্য এটি খুব একটা ব্যবহৃত হয় না। তো যাই হোক, এই প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে আমরা যে ভাগগুলি দেখলাম সেগুলি এরকম। এর পরের একটি ক্লাসে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডের যে ভাগ বা উপভাগগুলি আছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।